সরাসরি আজকের বিষয়ে চলে যাই। আজ আমরা এমন একটা ঐতিহাসিক ঘটনার গভীরে ঢুকতে যাচ্ছি যা হার মানাবে যে কোনো টান টান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একেবারে কাঁপিয়ে দিয়েছিল ১০ জন অকুতভয় তরুণ। চলুন সেই রোমাঞ্চকর গল্পটা আজ এক্সপ্লোর করা যাক। সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है। জাস্ট ভাবুন, রামপ্রসাদ বিসমিলের এই লাইনটা শুধু কোনো সাধারণ কবিতা ছিল না, এটা ছিল বুকে জ্বলতে থাকা দেশপ্রেমের আগুন। এই একটা লাইনে কিন্তু সেদিনের সেই দুঃসাহসিক অভিযানের পেছনের সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, তো চলুন সোজা ফ্ল্যাশব্যাক করি। সালটা ১৯২৫, ৯ই আগস্ট। ঘুটঘুটে অন্ধকার একটা রাত। শাহজাহানপুর থেকে লখনৌগামী ৮ নম্বর ডাউন ট্রেনটা হঠাৎ মাঝপথে থেমে গেল। ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের কোনো আইডিয়াই নেই যে ইতিহাস বদলাতে ঠিক সেই মুহূর্তেই ১০ জন সশস্ত্র যুবক নেমে পড়েছেন। আচ্ছা, কি হতে যাচ্ছে সেখানে? পর্ব ১, সশস্ত্র বিদ্রোহের স্ফুলিঙ্গ। এই যুবকদের মাথায় এত বড় একটা ঝুঁকি নেওয়ার চিন্তা আসলে এলো কোথা থেকে? চলুন পেছনের সেই কারণগুলো একটু বোঝা যাক। একটু পিছন ফিরে দেখলে দেখবেন ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের সেই নির্মম হত্যাকাণ্ড প্রতিটি ভারতীয়র বুকেই গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। এরপর ১৯২০ সালে শুরু হয় অসহযোগ আন্দোলন। কিন্তু ১৯২২ সালে চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজি যখন হঠাৎ করে আন্দোলন স্থগিত করে দিলেন, তরুণ সমাজ রীতিমতো হতাশ হয়ে পড়েছিল। আর ঠিক এই চরম হতাশা থেকেই ১৯২৪ সালে জন্ম নেয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA। সেই সময়কার আইডিওলজিক্যাল ডিফারেন্সটা বেশ ইন্টারেস্টিং ছিল। একদিকে ছিল মূলধারার শান্তিপূর্ণ অহিংস পন্থা, আর অন্যদিকে HRAর একেবারে বিপরীত চিন্তা, সশস্ত্র বিদ্রোহ। তাদের লজিক ছিল খুব সিম্পল: স্বাধীনতা কেউ দয়া করে হাতে তুলে দেবে না, এটাকে ব্রিটিশদের কাছ থেকে আক্ষরিক অর্থেই ছিনিয়ে নিতে হবে। এই লক্ষ্যটাকে সামনে রেখেই ১৯২৫ সালের 1 জানুয়ারিতে তারা পাবলিশ করেন ৪ পৃষ্ঠার একটা ড্যাশিং ইশতেহার, দ্য রেভলিউশনারি। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে মারাত্মকভাবে ইন্সপায়ার্ড এই ইশতেহারে সরাসরি অহিংস নীতির সমালোচনা করা হয়। এমন ওপেন চ্যালেঞ্জ দেখে ব্রিটিশ সরকার রীতিমতো শকড হয়ে যায়, আর শুরু হয় বিপ্লবীদের ওপর ব্যাপক ধরপকড়। পর্ব ২, কাকোরি অভিযানের পরিকল্পনা। তো এত ধরপাকড়ের মাঝে বিপ্লবীরা তাদের এই মাস্টার প্ল্যানটা কিভাবে সাজিয়েছিলেন চলুন দেখি। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো তাদের স্ট্র্যাটেজির শিফট। সশস্ত্র আন্দোলনের জন্য তো প্রচুর টাকার দরকার, তাই না? প্রথমে তারা দেশীয় জমিদারদের থেকে টাকা জোগাড়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কাজ করেনি। তখন তারা ডিসিশন নেন যে সাধারণ মানুষের টাকা নয়, বরং ব্রিটিশরা জোর করে যে ট্যাক্স আদায় করছে সরাসরি সেই সরকারি কোষাগারেই অ্যাট্যাক করতে হবে। এইখানেই আসে একটা দারুণ টুইস্ট। একদিন ট্রেনে যাওয়ার সময় রামপ্রসাদ বিসমিল একটা জিনিস খেয়াল করেন। তিনি দেখলেন লখনৌ স্টেশনে করের টাকায় বোঝাই একটা ভারী লোহার সিন্দুক ট্রেনে তোলা হচ্ছে, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেখানে কোনো শিকল বা তালা লাগানো ছিল না। এটাই তাদের চিন্তার মোড় ঘুরিয়ে দিল। সরকারি টাকা লুট করলে একদিকে যেমন অস্ত্র কেনার ফান্ডিং হবে, অন্যদিকে ব্রিটিশদের মনেও একটা বিরাট ভয় ধরিয়ে দেওয়া যাবে। এরপর শাহজাহানপুরে এক গোপন বৈঠকে তৈরি হয় একদম নিখুঁত একটা ব্লুপ্রিন্ট। প্ল্যানটা ছিল এরকম: ছোট ছোট দলে ভাগ হয়ে ট্রেনে ওঠা, কাকরির কাছাকাছি গিয়ে ইমার্জেন্সি চেন টানা, গার্ডকে কাবু করা আর সিন্দুক ভাঙা। এমনকি চেন টানার পর ট্রেন যদি না থামে তখন কি হবে? মাত্র ১৯ বছর বয়সী চন্দ্রশেখর আজাদ সেই ব্যাকআপ প্ল্যানটাও একদম ক্লিয়ার করে দিয়েছিলেন। সংখ্যাটা খেয়াল করুন, মাত্র ১০। বিশ্বাস করা যায়? মাত্র ১০ জন অবিশ্বাস্য সাহসী তরুণ এমন একটা ছক কষেছিলেন যা আস্ত ব্রিটিশ সাম্রাজ্যকে একদম অপমানের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছিল। পর্ব ৩, অভিযানের বাস্তবায়ন। এবার চলুন আবার সেই ৯ই আগস্টের ঘুটঘুটে অন্ধকার রাতে ফিরে যাই, দেখে আসলে কি ঘটেছিল সেখানে। লখনৌয়ের ঠিক ১৫ কিলোমিটার আগে রাজেন্দ্র লাহিড়ী টানলেন সেই এমার্জেন্সি চেন। বিকট শব্দ করে ট্রেনটা থেমে গেল। চারদিকে তখন নিশ্ছিদ্র অন্ধকার। মুখঢাকা বিপ্লবীরা তাদের লুকিয়ে রাখা মাউজার পিস্তল বের করে একেবারে ছাপিয়ে পড়লেন। ভাবতেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। পুরো সিচুয়েশনটা কন্ট্রোলে রাখতে তারা খুব বুদ্ধি করে ফাঁকা গুলি ছুটতে শুরু করলেন, যাতে ভেতরের গার্ডরা মনে করে
বাইরে বিশাল বড় কোনো ডাকাত দল অ্যাটাক করেছে। ভয়ে পাহারাদাররা সিটেই জমে রইল। এদিকে রামপ্রসাদ বিসমিল আতঙ্কিত যাত্রীদের অভয় দিলেন যে সাধারণ মানুষের একটা পয়সারও ক্ষতি হবে না। আর ঠিক তখনই আশফাকুল্লাহ খান সে বিশাল সিন্দুকটা ভাঙার জন্য হাতুড়ি দিয়ে একের পর এক কোপ মারতে শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত নিখুঁত প্ল্যানিংয়ের মাঝেও একটা মারাত্মক ভুল হয়ে যায়। অন্ধকারের মধ্যে চরম কনফিউশনে এক তরুণ বিপ্লবী মন্মথনাথ গুপ্ত হঠাৎ ভুল করে গুলি চালিয়ে বসেন, আর তাতে আহমেদ আলী নামের একজন নিরীহ যাত্রীর প্রাণ চলে যায়। এই অপ্রত্যাশিত মৃত্যুতে বিসমিল আর তার সঙ্গীরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। শেষমেশ বিসমিলের হাতুড়ির আঘাতেই সিন্দুকের তালা ভাঙে। আর জানেন সেখান থেকে কত টাকা পাওয়া গিয়েছিল? প্রায় ৮,০০০ টাকা। আজকের দিনের হিসেবে চিন্তা করলে যা কয়েক লক্ষ টাকার সমান, বিশাল একটা অ্যামাউন্ট। পর্ব ৪, সূত্র এবং গ্রেফতার। তো এরপর ঘটনা কোন দিকে মোড় নিল? ব্রিটিশরা কিভাবে এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের খোঁজ পেল? একটা প্রশ্ন কিন্তু মাথায় আসা খুব স্বাভাবিক। যেখানে কোনো সাক্ষী ছিল না, এত পারফেক্টলি সবকিছু এক্সিকিউট করা হলো, সেখানে বিপ্লবীদের এই বিশাল নেটওয়ার্কটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিভাবে? এর পেছনের কারণটা ছিল খুব সামান্য একটা ভুল। তাড়াহুড়োর মধ্যে ক্রাইম সিনে বিপ্লবীরা একটা চাদর ফেলে এসেছিলেন, আর সেই চাদরে লাগানো ছিল শাহজাহানপুরের এক ধোপার ছোট্ট একটা চিহ্ন। ব্যাস, এই একটা মাত্র সুতো ধরেই ব্রিটিশ সিআইডি তদন্ত শুরু করে দেয়। ধরিয়ে দেওয়ার জন্য ৫,০০০ টাকার বিশাল পুরস্কার ঘোষণা করা হয়, আর এর জেরে ৪০ জনেরও বেশি মানুষ গ্রেফতার হন। ঠিক এই জায়গাতেই ঘটে চরম বিশ্বাসঘাতকতা। বনোয়ারি লাল নামের একজন পুলিশের টানা জেরা আর সরকারি টাকার লোভে পড়ে রাজসাক্ষী হয়ে যায়। সে পুরো HR-এর নেটওয়ার্কের সব ইনফরমেশন ফাঁস করে দেয়। বিসমিল পরে তার আত্মজীবনীতে এই বনোয়ারি লালকে রীতিমতো সাপ বলে উল্লেখ করেছিলেন, এমন এক সাপ যে তাদের পুরো সংগঠনটাকেই ধ্বংস করে দিয়েছিল। পর্ব ৫, আত্মদান এবং চিরস্থায়ী ঐতিহ্য। ধরা পড়ার পর শুরু হয় বিচার পর্ব। এই বিপ্লবীদের আত্মদান আর তাদের অদম্য সাহসের গল্পটা সত্যি বলতে আমাদের সবার জন্যই একটা বিরাট অনুপ্রেরণা। একটা ঘটনা বলি, শুনুন। আদালতে ব্রিটিশ প্রধান বিচারপতি যখন একটু তাচ্ছিল্য করেই বিসমিলকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন যে তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন, বিসমিল তখন জাস্ট একটা আইকনিক জবাব দিয়েছিলেন, এক্সকিউজ মি স্যার, একজন কিং মেকারের কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। চিন্তা করে দেখুন, এই একটা লাইনেই তাদের সেই আনকম্প্রোমাইজিং স্পিরিটটা পরিষ্কার হয়ে যায়। এরপরেই আসে সেই বিষাদময় কিন্তু অনুপ্রেরণাদায়ক পরিণতি। ১৯২৭ সালের ডিসেম্বরে রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী এবং রোশন সিং একেবারে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েন। এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বিসমিল নিজের লেখা কবিতা আবৃত্তি করছিলেন। আর অন্যদিকে চন্দ্রশেখর আজাদও কিন্তু ধরা দেননি। ১৯৩১ সালে ব্রিটিশদের সাথে বীরের মতো লড়াই করতে করতে তিনি শহীদ হন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ব্রিটিশরা কি আসলেই ভেবেছিল যে মাত্র ৪ জন বিপ্লবীকে ফাঁসি দিলেই এই বিদ্রোহ চিরতরে শেষ হয়ে যাবে? নাকি তারা আসলে নিজেদের অজান্তেই এমন এক বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল যা পরবর্তীতে ১৯৪৭ সালে তাদের পুরো সাম্রাজ্যটাকেই পুড়িয়ে ছাই করে দিয়েছিল? একটু ভেবে দেখবেন। এই এক্সপ্লেনারের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।